আর হচ্ছে অন্য যে যুক্ত বর্ণগুলো আছে সেগুলো কি করা, ফাইন্ড আউট করে সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এখন দ্বিতীয়টাতে চলে যাই। এটা আমাদের এই 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 বর্ণটা আমাদের চোখের সামনে অনেক আছে, আমরা জানিও সবাই, একটু বললে আপনারা বুঝতে পারবেন। যুবরাজ সিংকে কে কে চেনেন? যুবরাজ সিং আমরা কিন্তু শুনি, কিন্তু আমরা ফাইন্ড আউট করি না। যুবরাজ সিং, তো ওটার উচ্চারণ কি হবে? ও আচ্ছা, আমি একটা জিনিস ভুল করছি কিন্তু, যদি এটা মূল শব্দের সাথে এটা যুক্ত করছি, বিসর্গ থাকলে, ঠিক আছে, বিসর্গ থাকলে, যদি বিসর্গ দিয়ে আমি পরে একটা উদাহরণ দিয়ে বুঝাবো, আগে এটা ইয়ে করি, ফাইন্ড আউট করি। হ্যাঁ, ওটাই বলছি, ওটা বলার জন্য ইউ ঠিক আছে, তাহলে এটার উচ্চারণ কি হবে? ইয়োভারাস, ঠিক আছে, ইয়োভারাস, বুঝতে পেরেছেন? ইয়োভারাস। এরকম আরো বলেন। হ্যাঁ, জানেন, যমরাজটা শেষ করি। ও সরি, আচ্ছা, আমাদের দ্রুত এগোতে হবে, তো আমরা দুইটা করে উদাহরণ দিয়ে তাড়াতাড়ি আগাবো, ঠিক আছে? তাহলে এটার কি উচ্চারণ? ও ইয়মরাজ, ইয়মরাজ, ঠিক আছে। ও সরি সরি, ইয়মরাজ, ঠিক আছে। এরকম আরো আছে, যক্ষায়, ইয়ক্ষা, 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 ঠিক আছে। তাহলে আচ্ছা, এটা আমরা তাহলে শেষ করি, বুঝতে পেরেছেন? জয়ের উচ্চারণটা কি হবে? ইয়, ঠিক আছে। এখন আরেকটা যাই, কিছু জায়গায় ব্যতিক্রম আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে যুক্ত ব, 3 নাম্বার দিয়ে লেখেন যুক্ত ব। যুক্ত ব এর উচ্চারণ হবে কি? কি হবে? ও, যেমন কি হলো? তুয়াম, 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 ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখুন, এটা যদি ভেঙে আমি লিখি, ত যোগ ঠিক আছে, এরকম হবে। এই রস্য এসে কি হবে? এটার সাথে রস্য এসে যুক্ত হয়ে যাবে, এটার সাথে যুক্ত হয়ে গেলে তখন হয়ে যায় হচ্ছে, মানে এটা হচ্ছে আপনারা কেমিস্ট্রিতে যে বিভিন্ন বিন্যাসগুলো করে, রসায়নের যে একদম বিক্রিয়ার মতো, সংস্কৃত ভাষা হচ্ছে একদম বিক্রিয়ার মতো, মানে ছাঁচে ফেলবে আর করতে হবে। শেষ করি মধ্যে, তারপরে আপনি শেষ করবো, ঠিক আছে। ওকে, আর কোন উদাহরণ?
গীতা থেকে যদি মানে এগুলো বুঝতে গেলে কোনো সময় লাগবে। তারপর আপনাদের যদি মনে আসে, উদাহরণ যদি মনে আসে, এটা নর মানে এই যে বিসর্গ লাগাইছেন এটা একজন মানুষ, এই মাধবের সাথে একজন লাগাইছেন মানে একজন মানুষ, একজন মাধব। এই মাধব অনেকগুলো মাধব খেলা করে যদি বলেন তাহলে মাধব বাহ, বুঝতে পারছেন? এরকম মানে এটা ব্যাকরণগত যদি যাই, এটা তো উচ্চারণ দিকে গেল না, এটা ব্যাকরণগত চলে গেল। বলেন, হ্যাঁ বলেন। হ্যাঁ ওকে, সংস্কৃতে ব্যক্তিবাচক বস্তুবাচক এটার জন্য আলাদা আলাদা আছে, বললাম না 180 প্রকার এই আপনার বিভক্তি এবং হচ্ছে ধাতুরূপ আছে। যদি এটা ফল হতো, ফল শব্দটা কি জানেন? আবার ফল শব্দটা হচ্ছে ক্লিবলিঙ্গ। এই ক্লিবলিঙ্গের সাথে আবার এই বিসর্গ যুক্ত হয় না, ক্লিবলিঙ্গের সাথে আবার যুক্ত হয় কি ম, কলম আছে না, পত্রম পুষ্পম ফলম জলম আছে না, এই পত্রম পুষ্পম ফলম এগুলো ক্লিবলিঙ্গ। এই জন্য আবার স্ত্রীবাচক শব্দের সাথে অন্য বিভক্তি যুক্ত হয়, সেটা হচ্ছে নদী শব্দের মতো, লতা শব্দের মতো, বুঝতে পারছেন? মানে এগুলো অনেক ভ্যারিয়েশন। সংস্কৃতি মানে হচ্ছে একটা গভীর সমুদ্রে অবগাহন করার মতো, মাথায় কুলাবে না। এই জন্য সংস্কৃতে যারা আমাদের পণ্ডিতরা কি এমনি এমনি পণ্ডিত হয়েছেন? হ্যাঁ, সমস্যা সমস্যা এটা আপনারা সমস্যা হিসেবে বলতে পারেন, আবার হচ্ছে বলতে পারেন যে সংস্কৃত হচ্ছে বিধিবদ্ধ ভাষা, এক কথায় নিয়মের মধ্যে চলে, নিয়মের বাইরে যাবে না। বিধিবদ্ধ, এক কথায় বিধিবদ্ধ মানে নিয়মের মধ্যে চলবে, এটা বাইরে যায় না, বুঝতে পারছেন? এই জন্যই তো এই ভাষার মানে কি বলবো, পরবর্তীতে এই সংস্কৃত থেকে আবার প্রাকৃত ভাষার জন্ম হয়েছে। প্রাকৃত ভাষা কি জানেন? প্রকৃত জনের যে কথা, সাধারণ মানুষের যে কথা, সেটা এই প্রাকৃত ভাষায় আবার এই যে বৌদ্ধ ধর্মের যারা তারা এটা গ্রহণ করেছে। এই প্রাকৃত ভাষার মাধ্যমে তাদের বৌদ্ধদের যেই গ্রন্থ লেখা, হ্যাঁ প্রাকৃত থেকে আবার বাংলা, হ্যাঁ সংস্কৃত, ওই জন্য তো বলে সংস্কৃত আর হচ্ছে বাংলা হচ্ছে, বাংলা হচ্ছে সংস্কৃতর ওই নাতি নাতি বলা যায়। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। যাই হোক, আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় যাই, কি হচ্ছে অয়ের মতো হবে, কি বললাম? তাহলে ওটার উচ্চারণ কি বললাম? মাধব লিখে দিয়েছিলাম না, এটার উচ্চারণ মাধবা, মাধবা, উচ্চারণটা এরকম হবে মাধবা। অর্জুনা, অর্জুনা, কৃষ্ণা, কৃষ্ণা, অটা একটু উজ্জ্বলতর ভাবে উচ্চারণ হবে, ঠিক আছে? তারপরে এরপর কি আমরা কতক্ষণ আছে প্রভু? ইয়েস, দুটাই, হ্যাঁ। আর কি আছে? ঠিক আছে, আর কয়েকটা আছে, আমি যুক্তবর্ণ শেষ করে দিয়েছি, আর কয়েকটা আছে বিসর্গ শেষ করব। এখন আমরা আসি আমরা অনুসার বিসর্গ শেষ, অনুসারের দিকে আসি। অনুসারের দিকে আসি। অনুসারের দুটা উচ্চারণ হয়, ম আবার অনুস্বরই থাকে, ঠিক আছে? যেমন হচ্ছে উদাহরণ আমরা দিই, মামে কং না, আচ্ছা শরণম, শরণম, শরণম হয়, শরণম হয়, কিন্তু পার্থক্য আছে। আপনি যদি হচ্ছে শব্দের সেন্টেন্সের শেষে শেষে যদি অনুস্বর থাকে,
মানে একটা বাক্যের শেষে যদি অনুস্বার থাকে তাহলে সেটাকে আপনার ময় উচ্চারণ করতে হবে, ঠিক আছে? বাক্যের শেষে থাকলে এটা একটা পার্থক্য, বাক্যের শেষে থাকলে। কিন্তু বাক্যের মাঝখানে থাকলে কর্তার ইচ্ছাধীন। কর্তার ইচ্ছাধীন মানে বুঝতে পারছেন? দুটার যে কোনো একটা কর্তা চাইলে ই করতে পারে, বুঝতে পারছেন? আমি বুঝাতে পারছি কিনা? যেমন হচ্ছে, হ্যাঁ বল। আচ্ছা, সহজভাবে বলি, একটা উদাহরণ দিলে ভালো হয়। যেমন একটা একটা সেন্টেন্স বলতে হবে, তো শব্দ না, সেন্টেন্স। এখানে আছে আছে এখানে আছে এই যে পশ্যতাং পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিম চমুম, ঠিক আছে? এই যে শেষে যে আছে চমুম, এই উচ্চারণটা কি করতে হবে? আপনাকে ময় উচ্চারণ করতে হবে। অর্থাৎ কোন সেন্টেন্সের শেষে যদি অনুস্বার থাকে সেটাকে ম উচ্চারণ করতে হবে, হর্ষযুক্ত ময়ের উচ্চারণ করতে হবে। কিন্তু মাঝখানে থাকলে কর্তার ইচ্ছাধীন। কর্তা চাইলে অনুস্বার উচ্চারণ করতে পারে, ম উচ্চারণ করতে পারে, ঠিক আছে? আমরা একটু ফাস্ট ফাস্ট আগাবো। এরপর কি হবে? আচ্ছা, তালব্য স্বর উচ্চারণটা, যেহেতু তালব্য স্বর আসলো, এর উচ্চারণটা কি হবে? তালব্য স্বই উচ্চারণ করতে, তালু, তালব্য স্বর, তালুর দ্বারাই উচ্চারণ করতে হবে। যেমন তালুটা, জিহ্বাটা কি করতে, তালব্য স্বর উচ্চারণ কি হবে? তালব্য কি কেন আসছে? জিহ্বাটা তালুর সাথে কি হবে? হ্যাঁ, টাচ করবে, তালব্য স্বর, ঠিক আছে? একটু যেমন আমরা কিন্তু অধিকাংশই তালব্য স্বর শ্রী উচ্চারণ করি, শ্রী, শ্রী উচ্চারণ করি না? শ্রী বলি, কিন্তু শ্রী হবে না, কি উচ্চারণ হবে? শ্রী, 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 টাচ করতেছে কিন্তু, শ্রী, ঠিক আছে? শ্রী, শ্রী না, কিন্তু কি হবে? শ্রী, ঠিক আছে? এটা স্বরনাম, স্বরনাম, স্বরনাম নয় কিন্তু। অনেকে কিন্তু তালব্য স্বর দন্ত সব প্যাঁচ করে ফেলে না উচ্চারণ। স্বরনাম, স্বরনাম তো উচ্চারণ হচ্ছে, স্বরনাম, টাচ করতেছে কিনা দেখেন, স্বরনাম একটু টাচ করতেছে। ইয়েস, বাংলায় যেরকম উচ্চারণটা হয় দন্তস্ব, হ্যাঁ সেরকমই উচ্চারণটা হবে। কিন্তু স্বয়ের উচ্চারণ, দন্তস্বয়ের উচ্চারণটা পাল্টে যাচ্ছে, তাই না? ওটা স্বয়ের মতো হয়ে যাচ্ছে। তার মানে এটার উচ্চারণটা কি হবে? শ্রী। শ্রী উচ্চারণটা করতে পারলে আপনাদের তালব্য স্বর উচ্চারণ সঠিক হবে, শ্রী, 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 ঠিক আছে? আর কি আছে এরপর? ও, ওই জায়গায় জ ফলাটা, জটা লিখছি না, জ ফলাটাও লিখে নেবেন, জ ফলাটাও লিখে নেবেন। সরি, আমার ওটা স্মরণ ছিল না। জ ফলার উচ্চারণটা কিন্তু ওই রকম হবে, ওখানে জ ফলাটা লিখে নিন, ঠিক আছে? ইয়ো, ইয়ো, হ্যাঁ, ওই যে ওখানে শুধু ব্র্যাকেট দিয়ে লিখে রাখেন। আর কি থাকলো? আর কোনো? আচ্ছা, মূর্ধন্য আশার কোনো টাচ করবে না, কোনো টাচ করবে না। হ্যাঁ, আশার কোনো টাচ করবে না, তালুর সাথে টাচ করবে না। এটাই হচ্ছে মূর্ধন্য স্বরের আলাদা। শুধু মূর্ধন্য স্বরের উচ্চারণ সময় যেমন আশার, 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 দাঁতের সাথে একটু টাচ করতে পারে কিন্তু টাচ করবে না, ঠিক আছে? আর কি আছে? ওই যে লুপ্ত হয়ের মতো। পূর্ণমাত্রার হ হচ্ছে হয়ের উচ্চারণ হয়, আর অর্ধমাত্রার হ হচ্ছে অয়ের মতো, হ্যাঁ অয়ের মতো। তাহলে আর কি থাকলো? আমার এখানে লিস্ট, আমি আসলে আমাকে যদি আগে বলতেন, আমি আমার যে ম্যাটেরিয়াল ছিল কিছু নিয়ে আসতাম, আপনাদেরও কিছু দিতে পারতাম। আর কিছু আছে? আর কিছু উচ্চারণ আছে? তাহলে আমরা শ্লোকে চলে যাব। আর কিছু আছে? না হলে আমরা শ্লোকে চলে যাবো, শ্লোক উচ্চারণ করব। কি ছয়ে চ, এইটা তাই তো? তাহলে শব্দটা বলেন, চয়ের উচ্চারণ চয়। একটা শব্দ বলেন।
আচ্ছা আচ্ছা, এই যে বিস্ময়, তাই না? বিস্ময় বানান কি? না না, বিস্ময় তো হয় না। নিশ্চয়, হ্যাঁ, নিশ্চয়, বিস্ময় তো হয় না। নিশ্চয়, নিশ্চয়। দেখেন এটা উচ্চারণ করতে গেলে অলরেডি চলেই যাচ্ছে, আগে জিভা তালুতে ঠিক গেছে। দেখেন, নিশ্চয়, নিশ্চয়, আগে চলে যাচ্ছে, নিশ্চয়। যাচ্ছে কি না? একটু উচ্চারণ করে দেখেন। নিশ, নিশ, ওখানে ওখানে কিন্তু আছেই, চলে যাচ্ছে নিশ্চয়। হ্যাঁ, নিশ্চয়। ওটা কিন্তু দন্তস্বর মতো উচ্চারণ হচ্ছে না, নিশ্চয় বলছে না কিন্তু, নিশ্চয়, নিশ্চয়, তাই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে সন্ধির নিয়মে হচ্ছে মাতাজি, বুঝছেন? সংস্কৃতে চয়ের উচ্চারণ হচ্ছে এ, এবং অথবা ও। ভীমস কি? ভীমস, ভীমস চ, তার মানে হচ্ছে ভীম এবং বা ও, এই চয়ের অর্থ হচ্ছে ও। ভীম এবং আরো, আমরা যদি বলা যায় পিতা চ, পিতা চ, পিতা চ মাতা চ, তাই না? পিতা চ মাতা চ, এটাকে আমরা একটা পিতা মাতাও যদি সন্ধি করতে যাই, এটা সমাজে সমাস করা যায়, সন্ধি করা যায়। ওই যে চটাকে যখন আপনি পিতার সাথে যুক্ত করবেন, তখন এই বিসর্গ এবং এই চ যুক্ত হলে বিসর্গটা তালব্য হয়ে যায় সন্ধির নিয়মে। হ্যাঁ, ওই বিসর্গটা, এই বিসর্গটা কি হয়ে যায়? তালব্য হয়ে যায়। আর এই যে চ তো আছেই, ভীম যোগ চ, কি হয়ে যাবে? ভীমশ্চ। এটা হয়েছে এই জন্য, বুঝতে পারছেন? না, বিসর্গ তো এটা ভীমকে একজনকে বোঝানোর জন্য বিসর্গ। আর যখন এটা সন্ধি করেছেন, সন্ধির নিয়মে হয়েছে তালব্যস্য। হ্যাঁ হ্যাঁ, যখন চটাকে তালব্যস্য বিসর্গের সাথে যুক্ত করছেন, সন্ধির নিয়মে হয়ে যায় চ। ও, ওই যে শ্লোকের থেকে মাতাজি নিয়েছেন, মানে একটা শ্লোক, ওটা শ্লোক মানে আরো অনেকে আছে, মানে ভীম, ওই যে বললাম ভীম আছে, অর্জুন আছে, এটা শ্লোকের মানে আমি, হ্যাঁ, ওই যে শ্লোকটা বলেন মাতাজি। ভীষ্মস্য কর্ণ, ভীষ্ম ও কর্ণ ও অর্জুন আরো অনেকে ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। হ্যাঁ হ্যাঁ, মানে পৃথক পৃথক করে, যেমন উদাহরণ যদি দেন, আমি এবং তুমি মন্দিরে বেড়াতে যাব, যদি এটি বলেন অহম, অহম চ স, এটাকে যদি মানে আমি এবং তুমি, ওর ওর অর্থটা হচ্ছে কি? ওর অর্থটা আমি এবং তুমি যদি বলি অহম, অহম চ স, বা আমরা নাম দিয়েও যদি বলি, এই যে কর্ণ কর্ণ চ ভীম, কর্ণ চ ভীম, কর্ণ চ ভীম, তাহলে ওটাকে আমরা এই যে চটা যদি সন্ধি করে দিই, তাহলে কি হয়ে যাবে? তালব্য হয়ে যাবে। যেমন এটাকে যদি আমি সন্ধি করে দিই, সন্ধি, তাহলে হয়ে যাবে কি? এটা গীতা যখন আমরা পড়তে যাব না শ্লোক, তখন এটা স্পষ্ট করে বুঝতে পারছেন? সরি, ও হ্যাঁ, বিসর্গ, একটু বিসর্গ থাকবে, ওটা তো ইয়ে, ওটা তো আর যুক্ত হয়নি, যুক্ত যেটা হয়েছে সেটা। কিছু বলছেন? ঠিক আছে, আচ্ছা, আমরা তাহলে এখন শ্লোকে চলে যাই নাকি? শ্লোক ই করি। আচ্ছা, সহজ সহজ ভাবে শুরু করি, প্রথম শ্লোক দিয়ে শুরু করি, ঠিক আছে? গীতার প্রথম শ্লোক কি?
আমি কি মূল শ্লোক লিখবো না উচ্চারণ লিখবো? উচ্চারণ লিখবো। ইউথ সবাহা, ইউথ সবাহ, হ্যাঁ দাঁড়ান, আচ্ছা না, হ্যাঁ দুটার মধ্যে না, যুযুৎ, হ্যাঁ দুটাই তো আছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসব। আরেকটা কথা বলে দিই, শ্লোক উচ্চারণ করতে গেলে, গান গাইতে গেলে, তারপরে হচ্ছে আবৃত্তি করতে গেলে, এইগুলোতে শ্লোকের সন্ধি আপনারা চাইলে ভাঙতে পারেন, না ভাঙতে পারেন, এটা কর্তার ইচ্ছাধীন, এটা কর্তার ইচ্ছাধীন। কিন্তু যদি শ্লোক লিখতে যান, সূত্র প্রয়োগ করতে যান, তাহলে সন্ধি অবশ্যই কর্তব্য। কথা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনি যদি গান গাইতে যান, আবৃত্তি করতে যান সুর করে, তাহলে এটা আপনি চাইলে ভেঙে উচ্চারণ করতে পারেন, নাও উচ্চারণ করতে পারেন, ঠিক আছে? মঙ্গলাচরণের একটা জায়গায় প্রভু এটা ভালো বলেন, মঙ্গলাচরণের একটা জায়গায় আমি দেখছি ভক্তরা অনেক ভুল করে, সুতরঙ্গ ভাজ বলে না প্রভু, সুতরঙ্গ ভাজ, ওই লাইনটা একটু বলেন। মঙ্গলা, সরি সরি, মঙ্গলার, হ্যাঁ হ্যাঁ, মঙ্গল আরতির যে গুরুবাষ্টকম, সেটাতে রোমাঞ্চ রোমাঞ্চ কম্পাস্ট্রো, কম্পাস্ট্রু সুতরঙ্গ বাজে, কম্পাস্ট্রু তো বলে দিচ্ছেন, আপনি আবার সু দিকে নিয়ে যাচ্ছেন কেন? এই জায়গাটাই ভুল করে, রোমাঞ্চ কম্পাস্ট্রু তরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। হ্যাঁ হ্যাঁ, এটা বলতে পারেন, কম্প অশ্রু তরঙ্গ। এখানে কি কি যুক্ত আছে, এই যে এখানে লেখার জায়গা নেই, তারপর নিচে লিখছি কম্প, কম্প যোগ অশ্রু, অশ্রু যোগ তরঙ্গ, তিনটা শব্দের মিলে হয়েছে কম্পাশ্রু। এই যে এটা এসে এখানে আ হয়ে যায়, তারপরে কম্পাশ্রু, তাই না, তরঙ্গ। তাহলে আপনাকে উচ্চারণ করবে রোমাঞ্চ কম, যদি আপনি একসাথে উচ্চারণ করেন তাহলে বলতে হবে কম্পাশ্রু, 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 কম্পাশ্রু তরঙ্গ ভাজ। ওই জায়গায় আবার সু বলতে পারবেন না, এরকম বলবেন রোমাঞ্চ কম্পাশ্র সুতরঙ্গ ভাজ, এটা ভুল। কথা কি বুঝতে পারছেন? দেখেন কত ভুল উচ্চারণ করি আমরা, রোমাঞ্চ কম্পাশ্র তরঙ্গ ভাজ বন্দে গুর, গুরু না কিন্তু গুর, বন্দে গুর শ্রী চরণারবিন্দম। এই যে গুরু কেন হয়েছে? ঠিক আছে, আচ্ছা এটার আমরা উচ্চারণ তাহলে করি, শেষ করি, এটা উচ্চারণ করি, ঠিক আছে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবৈব, এই জায়গায় এইভাবে করতে পারেন, মামকাঃ একটু উষ্মা দিয়ে, ঠিক আছে? মামকাঃ পাণ্ডবৈব কিমা কুর্বত সঞ্জয়, ঠিক আছে? আবার আরেকবার,
ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমা কুর্বত সঞ্জয়। ঠিক আছে, এরকম প্রত্যেকটা শ্লোক আপনারা যে যে শ্লোকগুলা উচ্চারণ করবেন বাচ্চাদের শিখাবেন, এইরকম উচ্চারণ আপনারা নিজেরা করে নেবেন, যেটা বুঝতে পারবেন না সেটা বলবেন। ঠিক আছে, আর প্রভু শেষ করব 4 লাইনের একটা শ্লোক, ইয়দা ইয়দাহি। হ্যাঁ, আর এখানে একটা শ্লোক আছে, প্রভু এটা তো ধরবে না, এখানে 4 লাইনের শ্লোক তো ধরবে না। আচ্ছা একটু আচ্ছা, তাহলে আমরা কি এখানে টোটালি বর্তমানে এখন টুরে গেলে 4 দিন নিতে হবে, 4 দিন হয় না, কিন্তু হয় এখন কিন্তু পরিকল্পনা করে সময় তো 4 দিন এখানে এই করবে এটা ডেমো ক্লাস ঠিক আছে, আমরা তাহলে 4 লাইনের একটা শ্লোক শুধু উচ্চারণ করি, যেমন কার্পণ্য দোষ উপহাত স্বভাব, হ্যাঁ সোয়া উ আছে না, ব আছে না, যুক্ত আছে, তারপরে কার্পণ্য দোষ উপহাত স্বভাব পৃচ্ছামি ত্বম, এই জায়গায় পৃচ্ছামি ত্বম ধর্ম সম্মূঢ় চেতা यत्रेयो सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं সাধি না, কিন্তু সাধি মাম ত্বম প্রপন্যম। ও ইয়ে আছে নাকি, না প্রপন্যম হবে না, জফলে নাই, প্রপন্যম। ঠিক আছে, তো হ্যাঁ বলেন। তুয়াম ব আছে, যুক্ত আছে, তুয়াম হ্যাঁ, হ্যাঁ। আবার এই যে তন্মে যদি আপনারা যদি একসাথে উচ্চারণ করেন তাহলে কি হবে, তন্মেই। আর যদি আলাদা করে ভেঙে উচ্চারণ করেন তাহলে তৎমে। বুঝতে পারছেন, এই খণ্ডটা দন্তন্য হয়ে গেছে সন্ধির নিয়মে। ঠিক আছে, এখন ওই সন্ধির নিয়ম পড়াতে গেলে তো আবার অত নিয়ম দরকার নাই, আমরা জাস্ট বানানটা একটু শিখি, তন্মে। ঠিক আছে, অর্থাৎ আমি এটা বলে দিলাম যে আপনারা যদি সুর করে গান করতে যান, সুর করে পাঠ আবৃত্তি করেন, তাহলে আপনাদের কি করতে হবে, এটা কর্তার ইচ্ছা দিন। বারবার বললাম কর্তার ইচ্ছা দিন। আপনারা যদি ভেঙে উচ্চারণ করেন সেটাও করতে পারবেন, যদি না করেন তাও করতে পারবেন। যেমন ওই যে কিছুক্ষণ আগে লিখলাম না, কিম অকুর্বত, এই অকুর্বত মানে কি, পাস্ট টেন্স, কি করেছিলেন। যদি আপনারা না দেন কুর্বত, কি করেছে, এই অয়ের জন্য হয়ে গেছে কি, পাস্ট টেন্স। ঠিক আছে, এটা এই যে হস আছে না, হস মানে কি বললাম, এখানে ব্যঞ্জন বর্ণ নেই, স্বরবর্ণ। যখন এই স্বরবর্ণটা এখানে এসে যুক্ত হয়ে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে, শুধু ম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি, কিম কুর্বত। তাহলে আপনি যদি একসাথে উচ্চারণ করেন তাহলে আপনাকে উচ্চারণ করতে হবে কিম কুর্বত। কি উচ্চারণ করতে হবে, কিম কুর্বত। আর যদি ভেঙে উচ্চারণ করেন তাহলে কি হবে, কিম অকুর্বত।
ওখানে আর টানা যাবে না, থেমে দিতে হবে, কিম অকুর্বত। আর যদি একসাথে উচ্চারণ করেন তাহলে উচ্চারণ করতে হবে কি, কিম অকুর্বত। ঠিক আছে? এখন প্রভু সামারিটা নাকি? ঠিক আছে, আমার ক্লাসে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। আর কোনো যদি জিজ্ঞাসা থাকে বা এই পাঠের আলোকে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি। বলেন। এটা ওই যে বললাম, যদি আপনি সন্ধি করে উচ্চারণ করেন একসাথে তাহলে করতে পারবেন না, দুটাই হবে। বললাম তো, আপনার এটা ইচ্ছাধীন। আপনি আপনি যদি সন্ধি করে উচ্চারণ করেন তাহলে উচ্চারণ করতে পারবেন, আর সন্ধি করে যদি না করেন তাহলে উচ্চারণ করতে আপনি ভেঙে উচ্চারণ করতে পারেন। আর ছোটর বানানটা কি মাতাজি একটু কি, ইয়াস্য প্রসাদাত, নামটা থাকলে ভালো হতো, বানানগুলো তো বিদ্যুৎ না, নামটা থাকলে ভালো হতো। আচ্ছা, ও বানানগুলা একটু ইয়ে তো। গুরুবাষ্টকম। প্রসাদম ভগবৎ প্রসাদম। হ্যাঁ, এই যে পাইছি। দেখেন, এটা এইভাবে লিখতে পারেন, ইয়স। ম্যানেজমেন্ট মিটিং এর লাস্টে ভারত এই পুরস্কার তার আত্মীয় সবাই বলা যায় লাস্টে আমরা লাস্টে করছি। তো আমি সবাইকে দেখে দেখে সবাই ফিডব্যাক দেখে দেখে আমি আমার নতুনগুলো কিছু কম হয়েছে না। একটা হচ্ছে এইটা মাধবু বলবে কি বলবে এই স্টোরটা দেখছে, এই স্টোরটা এতটাই আমরা অর্থগুলো করি, সব স্টোর কমিশন ভুল হয়। আর এটা তো পুরোটা ভুল, মানে এটা একটু পুরো একদম কতগুলো হয় কল্পনার বাইরে। এখন একটা পয়েন্ট হচ্ছে এই আজকে স্টোরি তোমার আইডিয়া পেলাম দুটো পয়েন্ট। একটা হচ্ছে ভারতের জন্য লাল হলো তাই গল্প, এটা খেয়াল রাখবে। সেই বিচারে আমরা কখনো এখানে বেরোয়ার পরে পড়া না করে যে সিনিয়ররা বলতেছে ভ্রমণ করতেছে ভালো করতেছে ঘুমান এবার কোন ভারতের জন্য এই যে সঠিক করে লাগে করে এটা অর্গানাইজ করছে। বাট আমরা যেহেতু বিভিন্ন শিখি না, ইংলিশ শিখি, একটু ফরেন শিখি, আমরা স্পেনিশ, চাইনিজ বা আমরা বিভিন্ন স্কিলের জন্য আমরা শিখছি, আমরা যদি একটু চেষ্টা করতে পারি আমাদের একটু যত্ন হওয়া উচিত কিনা, সেই সেন্স থেকে আমরা একটু চেষ্টা করছি। আপনার সেই ভাবনা রাখবেন, তাহলে কি হবে পূর্ণিম করছি আমাদের আন্ডারস্ট্যান্ডিং থাকবে না, আমরা আমরা কিছু হয়ে যাই দুই আমার মানে ইয়ে আমাদের ধারণা নিলাম শুধু করে একটু বাচ্চাদেরকে বা আমাদের ব্যক্তি জীবনে পরিচয় করাতে বলেন, আপনি বলেন। সময় নেই একদম আচ্ছা, এটার এই সন্ধিটা হচ্ছে কি, এই যে খণ্ডত্বের সাথে এর আগে কিছুক্ষণ আলোচনা করলাম না, তৎ মে, তৎ মে আর তন মে, তাই না? তাই না? এটা আপনি দুইভাবে উচ্চারণ করেন, তন্মে উচ্চারণ করতে পারেন, তৎমে উচ্চারণ করতে পারেন। যদি ভেঙে উচ্চারণ করেন তাহলে তৎমে, আর যদি যুক্তভাবে উচ্চারণ করেন তো তন্মে। সেম এটাও আমি এখানে ভেঙে দেখাইছি, তাহলে এটা উচ্চারণ হবে ইয়াস ইয় প্রসাদাত ভগবত প্রসাদা প্রসাদা। হ্যাঁ, ইয়াস্য প্রসাদাত ন গতি কুত অপি। দেখেন এখানে দুটা ন আছে না, এখানে কিন্তু দুটা ন ছিল। এই একটা ন হচ্ছে এটা, আর একটা ন হচ্ছে এটা। যখন সন্ধি হয়ে গেছে তখন এই দুটা ন হয়ে গেছে, আর যখন সন্ধি ভেঙে লিখছি তখন এটা এই নটা এখানে চলে আসছে।
ঠিক আছে? তাহলে এখন আপনারা যেভাবে ভালো লাগে সেইভাবে উচ্চারণ করবেন, বা যেভাবে আপনাদের সুবিধা হয় গুরুবাষ্ট্রম গাইতে গিয়ে সেইভাবে উচ্চারণ করবেন। ধন্যবাদ মাধববাবুকে। তো এই স্টুডেন্ট মাধববাবু লাস্টে এটা মানে দিয়েছেন, আমি ধন্যবাদ জানাই মাধববাবুকে। মানে আমি এবার কি কোথাও তো আমি মাধববাবুর মধ্যে এরকম ভালো বলতে পারি না, কিন্তু যখন সংস্কৃতি বিষয়ে আসে আমি সাধারণ ধারণা দেওয়ার পরে আমি স্টুডেন্ট দিই যে স্টুডেন্ট কত ভুল করি আমরা। ইয়েস প্রসাদ আছে এখানে, প্রথমে কি করবে, এর তিনটে প্রসাদ বানায় সবাই। প্রথমে বলবে যে দর্শক প্রসাদ দাও, এই বলো। তারপরে দর্শক প্রসাদ দাও, ভগবত প্রসাদ দাও, এর পরে তুমি। তার লাস্টে গিয়ে দর্শক প্রসাদ অন্ন, এবার অন্ন বলে আমি তোমাকে বলবো। অন্য নয় কিন্তু, হ্যাঁ কিন্তু এখানে প্রথমে কি দর্শক এই প্রসাদ দাও, তাই না? যে খন্ড উচ্চারণ ঠিক আছে, কিন্তু যদি আপনি ওখানে উচ্চারণ করেন দ আছে, তাহলে দাঁত, হ্যাঁ ওটা যদি ইয়ে হয়, হ্যাঁ দাঁত, তাহলে তো দাদা হয়, কিন্তু ওটা প্রসাদ না, ওটা দাঁত। তো পরেরটা হচ্ছে কি প্রসাদ ও দৌকার। দৌকারটা এখানে কি হয়েছে, হ হয়েছে, মানে যে নম নমঃ, নম বিসর্গ, নমঃ নমঃকার, তাহলে মহকার হইলো। তেমনি এখানে প্রসাদ দৌকার, তো সেভাবে এই পড়াতে গেল। তারপরে ইয়েস প্রসাদ দান, এই যে প্রসাদ দান, এই ন যে দুটো ন যে হবে, ন যদি দুটো অপি ন। তাহলে কি হয়, তখন উচ্চারণ পুরো, মানে আমার গতি নাই, নগতি দুটো অপি। তো যাই হোক, আমরা ধারণা নিলাম, নেক্সট আবার শুরু করে আমরা ডিটেইলস আমরা এই বিষয়ে জানবো। আমি তাও ধন্যবাদ জানাচ্ছি মাধব রায়বাবুকে, সেই সাথে সাথে আমি স্বাগত জানাবো আমাদের লাস্ট সেশনে আরবিএস গ্রামার শরীর উনি আমাদের